ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কথায় আছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার যত দেরি হয় বিচারহীনতার সম্ভাবনা ততই কাছে আসে। তবে শুধু যে মামলার বিচার পেতেই দেরি হচ্ছে তা নয়, গুনে গুনে 1 মাস হলো পুলিশের নির্যাতনে নিহত মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেল সে? স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে কি পরিণতি বরণ করতে হলো তাকে? মামলা আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করাই কি তার জন্য কাল হলো? অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। একই বাসায় গেল 1.5 বছরে 3 বার হাজির হয় ক্রাইম ওয়াচ টিম। প্রথমবার ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যার পরপর, আর দ্বিতীয়বার মামলার অগ্রগতি জানতে। এবার একেবারেই অন্য প্রসঙ্গে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে যার কারণে দুটি পরিবার পুরোপুরি ধ্বংসের পথে, সেই এসআই জাহিদ সম্পর্কে মনে করিয়ে দিতে চাই। মিরপুর এলাকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল এসআই জাহিদ। তার ভয়ে মিরপুরের নিজ বাসা থেকে ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন এই এলাকার ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন। কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি। যমদূতের মতো রাতের আঁধারে সুজনের বাসায় হানা দেয় এসআই জাহিদ। 2014 সালের 13ই জুলাই তাকে ধরে মিরপুর থানায় নিয়ে আসেন এসআই জাহিদ, যা থানার ক্লোজ সার্কিট ক্যামেরায় দৃশ্যমান হয়। কি করছে না করছে, পিটাইছে, বউরে রাখছে এক রুমে, এই বাচ্চা সব কিন্তু দেখেন কত বড় কেস। 8 ঘন্টা রাখছে, শুনে জানে 8টা ঘন্টা লাগছে, এর ভিতরে সে বাইরে দিতে পারে না। কি করছে জানি না। বলে যে সময় আমার ছেলে ইন্টিকাল হয়েছে, এরপরে ওরা লাশ নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওরা ওখানে একটা ক্লিনিকে নিচে নিচে মতন করছে যে মাইরে তো দিয়েছে না কিনা। সেই লাশ ওরা মর্গে ইয়ে হারাই থিয়া ওরা ইয়া ওসি নলেজে গেছে, ওলিস্টি এই করোনা কি করছে জান, ওর মায়ের এক গ্লাস শরবত খাওয়াইছে। ওর মায়ের যেটা বলছে তার শরবত পানির মতন খাওয়াইছে, মতন ওর মার মাথা খারাপের মতো হয়ে গেছে। ওই সময় সিগনেচারটা নিচ্ছে, সিগনেচার না দিলে তোমাকে আমরা যে ই থাকে যে গুলি থাকে যে ইয়ের ভিতর এই দিয়ে চালান করে দিন তোমার পোলা সহ। তাই ওই কে নিছে এই সিগনেচার? এই সিগনেচার ওর নাম কি? সালাউদ্দিন। তারও বছরখানেক আগে নিজ বাসা থেকে সাজানো অস্ত্র মামলায় সুজনের ছোট ভাই জহিরুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করে এসআই জাহিদ। গার্মেন্টস লোকেই মানে তাদের সাথে মিলা আমার এই ধরা দিয়েছিল। কে ধরছিল আপনাকে? আমাকে ধরছিল এসআই জাহিদ। আমাকে এইভাবে কনস্পিসি করে তারা নাটক করে একটা অস্ত্র, ভাঙাচুরা অস্ত্র কোথা দিয়ে জানি কুকার নিয়ে না কিনা নিয়ে আসা আমাকে মানে দিয়া দিছে। তো এগুলা যা ইচ্ছা, তো উনি একজন মানে উনি এই লাইনের সাথে জড়িত, তো উনি এই কাজগুলি আমাদের না মানে এরকম এলাকার ভিতরে অনেক মানুষেরই করছেন। তিনি প্রাণে বেঁচে গেলেও থানায় রেখে নির্যাতন করে সুজনকে হত্যার অভিযোগ পরিবারের। স্বামীর উপর নির্মম ও নিষ্ঠুর নির্যাতন নিজের চোখেই প্রত্যক্ষ করেছেন তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি। কারণ তাকেও সুজনের সাথে থানায় নিয়ে আসেন জাহিদ। আমার ছেলেটা মারা গেছে কিন্তু সেই সময় সে সব মা করে ডাকছে, আল্লাহরে ডাকছে, মা বাঁচাও, আল্লাহ বাঁচাও, এগুলো করে চিকই পারছে। তাই মায়েরও তার পায় না, আমি তো জানিই না। মামলা 10 জনের আসামি হইয়া এখানে ওসি সহ 10 জনের আসামি সরকারিভাবে যাইয়া সে 5 জন বাতিল হয়ে গেল। আর 5 জন কিভাবে বাতিল হইল সেটা আমি জানি না। যে বউ দেখছে বউ বাদী হোক, আমিও আশঙ্কা অসুস্থ ছিলাম। স্বামী হত্যার বিচার চেয়ে মিরপুর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন ও এসআই জাহিদ সহ 10 জনকে আসামি করে আদালতে মামলা করেন মমতাজ সুলতানা লুসি।
বিচার বিভাগীয় তদন্তে এসআই জাহিদ সহ 5 জনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ 1.5 বছর পর মামলাটি বাদীর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে পৌঁছায়। 6 জানুয়ারি আদালতে যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ মামলার বাদী মমতাজ সুলতানা লুসি। মা লুসি তো আসলে কি লুসি যায় নাই কর না, আমি ফোন করি, পোলায় ফোন করে ফোন, এই যে সে 6 তারিখে গেল, এই রাইজে বলল মাঝে শাহিদার মোবাইল ফোনে কল দেন লুসি। মায়ের সাথে সর্বশেষ কথা হয় লুসির মেয়ে লামিয়া আক্তারের। আমি দোকান থেকে ফোন করছি, আমার একটু সমস্যা আছে তো তার জন্য আমি যাইতে পারি না করতে, এই কথা বলছি। তুমি কি বললা? আর কিছু বলতে পারি না। আমি আর কিছু বলি নাই, বলছি আমি জিজ্ঞেস করছি যে তুমি কোথায় আছো বলো, তা না বাসায় আসো, তখন আর কিছু বলে নাই, তখন কাইটা গেছে। লুসির খোঁজে থানায় সাধারণ ডায়েরিও করেছেন স্বজনরা। সব জায়গায় খোঁজা শেষ, তারপরে এই যে 21 তারিখ যখন হাজির হইল না, তারপরে থেকে আমরা তখন আমাদের মনের ভিতরে মানে কিরকম মানে কোথাও যেহেতু যায় না, তাইলে মনে হয় নিখোঁজ বা গুম করার এরকম একটা চিন্তা করি। কারণ আমাদের সাথে যাই আমার কথা হয়েছে, যখন আমরা শুনি না কথাটা, তখন আমার কাছে ধারণা হইতেছে যে এরকম কিছু হইতে পারে। আমি বলতেছি এর আগেও আম্মা একটা জিডি করছে জাহিদের মান নামে, যে তারা আপোষের বা এরকম হুমকি দিচ্ছে একটা জিডি করে আসছিল। লুসির নিখোঁজের ব্যাপারে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে ক্রাইম ওয়াচ টিম। ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। দর্শক, দীর্ঘ 1.5 বছর মাথার ঘাম পায়ে ফেলে সুজনের পরিবার যখন ন্যায় বিচার পাওয়ার আশায়, তখন হঠাৎ এই মামলার বাদীর নিখোঁজ হওয়ার ঘটনা কী ইঙ্গিত বহন করে? সুজনের পরিবারের সন্দেহের তীর কার দিকে? দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদেরকে আবারও স্বাগত। যার হাতে সুজনের মৃত্যুর অভিযোগ, সেই এসআই জাহিদের মা কেন সুজনের বাড়িতে মিষ্টি হাতে? মামলা আপোষ রফায় সুজনের মা 1 কোটি টাকা দাবি করেছেন, এই অভিযোগই বা কেন করছেন এসআই জাহিদের মা? লুসিকে খুঁজে পাওয়া না গেলেও তার সই করা 2টি আবেদন আদালতে উপস্থাপন হলো কিভাবে? মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলাটির বিচার চলছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। মামলার বাদী মমতাজ সুলতানার সাক্ষ্য হচ্ছিল এই আদালতে। 6 জানুয়ারি তিনি বাসা থেকে বের হয়েছিলেন আদালতের উদ্দেশ্যে সাক্ষ্য দিতে, কিন্তু আদালতে যাননি লুসি। এর ভিতরে যতদিন ছিল তার সাক্ষ্য ছিল, সে সবসময় অ্যাক্টিভ ছিল, কিন্তু হঠাৎ করে কোনো যোগাযোগ বা দেশে চলে গেছে এবং তারপরে আমরা কোনো যোগাযোগ করতে পারি না তার সাথে। যে বিষয়টা কি হয়েছে আমরা নিজেকে মানে অনুমান করতে পারতেছি না আসলে বিষয়টা কি হয়েছে। লুসির পরিবারের ধারণা আসামি পক্ষই লুসিকে গুম করেছে। জাহিদের মা বলছে তা আপনি আমার নাতি নাতকুর দেখবে, আমাকে দেখবে, জীবন বেড়া দেখবে, তার ছেলের বাড়ি কিনে দিলাম, তারপরে যদি দরকার হয় আপনার সংসারের সব আমি দায়িত্ব নিব, এইসব বলছে। আর আমি বললাম যে না, আমি এই দায়িত্ব চাই না, আমি 5 জনের সাহায্য খাম, আমার নাতি নাতকুর আমি ভিক্ষা করে খাবো, তাও আমি আপনার ছেলের টাকা আমি খাবো না, এই কথা বলছি। তারপরে বলছে যে করছে, দেখেন আপনি সারলাম, এই টাকা যদি আমি করে দিই তো আমার ছেলে বাড়ি নিয়ে যাবে। আমার এখানে বলছে আমার বউরও তারাই একটা কিছু করছে, আমার আইডিয়া নেই। আমাদের তো আপোষ করে পাইনি, মানে আমার কাছে লাগতেছে যে ভাবিকে কেউ ধরে রাখছে বা জাহিদের লোক বা যারা আসামি পলাতক আছে তারা কেউ আটকে রাখছে। এ ব্যাপারে টেলিফোনে কথা হয় এসআই জাহিদের মায়ের সাথে। মামলা আপোষের কথা স্বীকার করলেও লুসির নিখোঁজের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। আমি বলছি আমার বাবা একটু জমি আছে, আমি জমিতে বিক্রি করে আমি যা হয় আমি তাই তোমাদের দিয়ে দেবো, একটা আমি রাখবো না বাবা। লুসি কোথায় আছে? লুসি কোথায় আছে জানেন আপনি? এটা তো আমি বলতে পারি না বাবা, এটা তো আমি জানি না, আমি তো ওনাদের বাড়িটা চিনি, আমি ওনাদের বাড়িতে 7-8 বার গেছি। আমি ওনার মাকে, শুধু ওনার মাকে আমি ভোটানোর জন্য আমি গেছি, মানে তেমন কোনো ভালো অ্যান্সার আমাকে দেয় নাই বাবা। 21 জানুয়ারি লুসির পক্ষে আইনজীবী ও সাক্ষ্য গ্রহণের তারিখ পরিবর্তন চেয়ে আদালতে 2টি আবেদন করেন জনৈক আইনজীবী আব্দুল হান্নান। সরকার পক্ষের আইনজীবী বলছেন লুসির নিখোঁজের ব্যাপারে তাদেরও কিছুই জানা নেই।
সে যদি নিখোঁজ হয়ে থাকে সেই জন্য সে আইনে আশ্রয় নেবে, হ্যাঁ আইনে আশ্রয় নেবে, আইন তাকে খুঁজে বের করবে। আদালতের নজরে আনবেন? অবশ্যই আনবো আগামী তারিখে। ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করে লুসির পক্ষে আদালতে আবেদন করা আইনজীবী আব্দুল হান্নানের সাথে। তাদের কাছে প্রশ্ন ছিল কবে কখন তাদের আইনজীবী নিয়োগ করেছেন লুসি। 21 তারিখ মনে তারিখে ছিল, 21 তারিখের আগে আসছে, আসার পর ওগুলো তোমার সিগনেচার দিয়ে গেছে, দিয়ে বললো যে এটা নিয়ে আসবে। কি বললেন উনি এসে আপনাদেরকে? উনি বলছে ওই প্রাইভেট লয়ার রাখবেন উনি, সেই হিসাবে আর কি। তো আসার পরে তো ফারুক সাহেবের এখানে আসছিলেন, ফারুক সাহেব তো আমাদেরকে বললেন যে ঠিক আছে আমরা তো করতে পারবো আশাই পক্ষে, তো আমাদের সার্জার আছে, আমরা বললাম যে ঠিক আছে আমরা করতে পারি, যে আপনি থাকেন প্রেজেন্ট সেইখানে। তো আপনারা তো ওনার পক্ষে দিয়েছেন, আপনারা তাকে না পেয়ে কিভাবে আপনারা 21 তারিখে আপনারা আবেদন 2টা জমা দিলেন? সকালবেলা তো সাবমিট করতে হয়, উনি তো আসতে দেরি হইতে পারে, মেবি হয়তো আমরা 9:30টার ভিতরে সাবমিট করতে হয়। এখন যদি আমরা সাবমিট না করি ধরুন উনি আসলেন, আসে যদি বলেন যে আপনার দিয়ে গেলাম, আপনার দিলেন না কেন, যখন আসেন নাই তো সেই কারণেই আমরা এটা আপনার জন্য কি করলাম। লুসির পরিবার অভিযোগ করছে যে আপনারা তার হোয়ার অ্যাবাউট জানেন, যে লুসি কোথায় আছে 6 তারিখে, আপনাদের সাথে যোগাযোগের কারণে এই ধরনের 2টা অ্যাপ্লিকেশন আদালতে জমা হয়েছে। না না না, আমরা এটা ওনারও হয়তো আমার মনে হয় মিসগাইডেড হচ্ছেন। এই যে মমতাজ সুলতানা লুসি, এটা কি ওনার সিগনেচার না অন্য কারো সিগনেচার? এটা তো ওনার সিগনেচার। আপনি বললো আমি আসতে পারি, অসুবিধা নেই, আমাদের তো কোনো এখানে ইন্টারেস্ট নাই। যে কোনো আপনি যদি একটা মামলা নিয়ে আসেন আমরা মামলা করবো। আপনারা কয় তারিখে জমা দিলেন এটা? আমরা জমা দিচ্ছি 21 তারিখে। আর এটা তৈরি হয়েছে কয় তারিখ? এটার আগে জমা তৈরি হয়েছিল। ক্রাইম ওয়াচ টিমের আরও প্রশ্ন, আইনজীবী থাকা অবস্থায় নো অবজেকশন সার্টিফিকেট ব্যতীত অন্য আইনজীবী নিয়োগ করা যায় কিনা। আমরা দেখলাম একটা ওকালতনামা জমা দিয়েছে, কিন্তু আইন অনুযায়ী আমাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে কিন্তু একটা ওকালতনামা দিতে পারে না। এখানে আমি কিন্তু সেই জন্য আমিও কিন্তু ভয় পাচ্ছি, জোরপূর্বক ওকে দিয়ে সাইন করিয়ে ওকালতনামা দেওয়ানো হচ্ছে কিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন নিবারণ আইনে প্রথম মামলা মিরপুরের সুজন ও পল্লবীর জনি হত্যা মামলা। 2টি মামলারই আসামি এসআই জাহিদ, আর মামলা 2টি পরিচালনা করছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। লুসির হঠাৎ নিখোঁজের ঘটনায় তারাও মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। হঠাৎ করে এটা একবারে পরিষ্কার হয়েছে, তাকে চাপের মুখে কোনোভাবে তাকে লুকিয়ে রাখা হয়েছে এবং তাকে তার ফোন থেকে বন্ধ। এই জন্য আমরা মনে করি এটার সঙ্গে পুলিশ সরাসরিভাবে জড়িত আছে। ভিকটিমকে কতদিন পালিয়ে পালিয়ে বেরোতে হবে, ভিকটিমকে কতদিন সুরক্ষা ছাড়া থাকবে। একটা পর্যায়ে কিন্তু ভিকটিম যখন দেখতে যায় তার এত সময় লাগছে, তখন কিন্তু সে আশা হারিয়ে ফেলে। তারপরে সে কিন্তু কোনো না কোনোভাবে বায়াস হয়ে যায়, কোনো সময় ভয়ে, কোনো সময় কোনো টাকা পয়সা দিয়ে। লুসি নিখোঁজের পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জনির পরিবারও। আমিও কিন্তু একটা মামলার বাদী, এই সেই জাহিদি, যেভাবে যে উদ্দেশ্যে তাকে গায়েব করা হয়েছে আমাকেও করতে পারে। আমি অনেক আতঙ্কে আছি। লুসিকে খুঁজে বের করার পাশাপাশি জনির পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। সুজন মারা গেছে, তার বিচার আমি এখনো দাবি করব, তার বিচার যেন হয়। এর পাশাপাশি যে রকি যে আছে এখনো সে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি এই ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এই ব্যাপারে বিশেষ করে ব্যক্তিগতভাবে হোক আর যেভাবে হোক রকি তার ফ্যামিলিকে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া করবে। লুসিকে খুঁজে না পাওয়ায় পরিবার সদস্যরা যেমন তার জীবন নিয়ে শঙ্কিত, তেমনি তার ফিরে আসার অপেক্ষায় অবুঝ 2 শিশু সন্তান লামিয়া আর রাব্বি। একদিকে বাবাকে হারিয়েছে 1.5 বছর আগে, অন্যদিকে মার ডাকও শোনে না 1 মাস হলো। পুলিশ জনগণের বন্ধু হবে একথা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী থেকে শুরু করে এই বাহিনীর প্রধানেরও নির্দেশ। সত্যিই কি সব পুলিশ সদস্য জনগণের বন্ধু হতে পেরেছে? তবে 2-1 পুলিশ সদস্যের দুষ্কর্মের দায়ভার যেমন গোটা বাহিনী নিতে পারে না, তেমনি সদস্যদের চরিত্র সংশোধনের দিকটিও এড়াতে পারেন না পুলিশ কর্মকর্তারা। তবে কি সেই সুযোগটি নিচ্ছেন কোনো কোনো পুলিশ সদস্য? কি বলছে সরকার? দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে।
থানা হেফাজতে মৃত্যু নিজের জিম্মায় নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি ও সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের পর যখন সচেতন মানুষ ক্ষোভে সোচ্চার, তখন চাঁদার দাবিতে সামান্য চা দোকানিকে নিজের তেলের চোলায় বিস্ফোরণ ঘটিয়ে হত্যার ঘটনাটিও নাড়া দিয়েছে মানুষের বিবেককে। বুধবার রাতের এই ঘটনাটিও দগদগে ঘা হয়ে আছে এখনও। এই ঘটনায় কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানবাধিকার কমিশনের ভূমিকাই বা কি? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বৃহস্পতিবার দুপুরের ছবি এটি। কিছুক্ষণ আগে খবর এসেছে পুলিশের ছোড়া তেলের চুলার বিস্ফোরণে দগ্ধ চা দোকানি বাবুল আর নেই। ডাক্তারদের দেয়া এমন খবর কোনোভাবেই মেনে নিতে পারছিল না নিহত বাবুলের স্বজনরা। তারা এই ঘটনার জন্য সরাসরি দায়ী করছে পুলিশকেই। এক কথা দুই কথায় ওই পুলিশের কনস্টেবল ছিল আর আরও কয়েকজন ছিল লোক, তারা টানা হেঁচড়া করছে, দোকানপাট ভাঙচুর করছে, প্লাস তার যে ওই চা রান্না করার যে কেতলি ছিল ওই স্টোভের ভিতরে বাড়ি মারাতে ওই স্টোভটা তার উপরে এসে পড়ছে। আসার পরে পুরো শরীরে আগুন লেগে পুলিশ কনস্টেবল নিজে এই কাজটা, হ্যাঁ পুলিশ কনস্টেবল নিজে লাঠি দিয়ে এই কাজটা করছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে ব্যবসা করে লিঙ্ক দেয় শাহালি থানা, শাহালি থানা একমাত্র লিঙ্ক দেয় পারুলির। এই পারুলি এই জন্যই মাদক ব্যবসা করতে পারে। মিরপুরে 1 নাম্বার মাদক ব্যবসা হচ্ছে পারুলি। বুধবার রাতে রাজধানীর মিরপুরে অগ্নিদগ্ধ হন চা দোকানি বাবুল মাতুব্বর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশের লাঠির আঘাতে তেলের চুলার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন বাবুল মাতুব্বর। ঘটনার সাথে পুলিশ সরাসরি জড়িত থাকায় এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তার পরিবার সদস্যরা। আমরা সবার কাছে বিচার চাই না। প্রধানমন্ত্রীরা আমরা বলি উনি কি পুলিশ পালে টাকা দিয়া, যে পুলিশ মানুষ মাইরা পালে আগুন দিয়া। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা তো দেশে কি কোনো বিচার নাই, দেশে কি কোনো বিচার নাই, আপনাদের কাছে কোনো বিচার যদি আমরা না পাই তাহলে মনে করব যে এই পৃথিবীতে কোনো বিচার নেই, কোনো সরকার নেই আমাদের। আমরা কোনো সরকারের দেশে বাস করি না। বার্ন ইউনিটে দগ্ধ বাবুলকে দেখতে এসে হতবিহ্বল হয়ে পড়েন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। পুলিশের এই অধ্যত্বপূর্ণ আচরণকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। পুলিশ বাহিনীর এই স্পর্ধা এবং অধ্যত্ব এটা এখনই বন্ধ হওয়া উচিত। এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যখন একজন চা বিক্রেতার কাছে পয়সা না দেওয়ার কারণে তাকে আগুনে পুড়ে মরে যেতে হয়, এই রকম পুলিশ সদস্য আমাদের দরকার নেই। মানুষের অধিকার রক্ষার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছে। মানুষকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু নিয়োজিত করা হয় নাই। এটা তাদেরকে মনে রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সপ্তাহের প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া উনি বলেছেন যে জনগণের আস্থা নিয়ে, জনগণের বন্ধু হয়ে পুলিশকে কাজ করতে হবে। আজকে বিনীতভাবে তার কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে বিনীতভাবে পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রশ্ন রাখতে চাই, এটাই কি জনগণের বন্ধু হওয়ার নিদর্শন? পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে ওটা তার দায়িত্ব, এটা পুলিশের, আমার বিভাগের দায়িত্ব না। তার প্রতি আমরা জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার সেগুলি আমরা করে থাকি। আর পুলিশের ইমেজ আগের চেয়ে বেড়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,
তদন্তে পুলিশ সদস্য দোষী প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি পুলিশের ইমেজ আরও বাড়ছে, কারণ পুলিশ সবসময় ভালো কাজ করে। কোয়ারির পরে যদি কেউ দায়ী হয়, কেউ যদি দোষী হয়, অবশ্যই তার শাস্তি। আমি সবসময় বলি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই জন্যই যে ব্যক্তি দোষ করে থাকুক তার শাস্তি হবে, ব্যবস্থা হবে। তবে এখন আমরা এটা ঘটনাটা জেনে নেই, কি ঘটনা ঘটেছিল, তারপর আমরা এটা করব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে কতটা আশ্বস্ত হতে পারবেন ভুক্তভোগী স্বজনহারা মানুষগুলো? দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimeWatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।